নমস্কার, আমি সুকুমার রায়, সহকারী শিক্ষক আমানাবাড়ি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ তোমরা যেখান থেকে আমার এই ক্লাস দেখতেছ তাদেরকে সকলকে স্বাগতম। আজকে আমি ক্লাস নেব নবম শ্রেণী উচ্চতর গণিত দ্বিতীয় অধ্যায় হচ্ছে বীজগাণিতিক রাশি। তো দ্বিতীয় অধ্যায়ের অঙ্কগুলো করতে গিয়ে কিছু মৌলিক টপিক আমাদেরকে জানতে হবে, যেমন বীজগাণিতিক রাশি কী, চলক কী, অভেদ কী, তারপরে হচ্ছে ধ্রুবক পদ কী, এগুলো নিয়ে আমি আলোচনা করব। তো শুরুতে যাই বীজগাণিতিক রাশি। আমরা তো অনেক কিছু করছি, যেমন ধরো যে এখানে 2x + 3 এখানে একটা আছে। তো এই বীজগাণিতিক রাশি হতে হলে কী করতে হবে? প্রক্রিয়া চিহ্ন থাকতে হবে। আমরা জানি প্রক্রিয়া চিহ্ন 4টি: যোগ, বিয়োগ, গুণ, ভাগ। তারপরে চলক থাকতে হবে। হ্যাঁ, চলকটা কি সেটা বলে দেব। সেটা হচ্ছে এক বা একাধিক সংখ্যা, এখানে আছে এক বা একাধিক সংখ্যা ও সংখ্যার নির্দেশক প্রতীককে। এখানে এক বা একাধিক সংখ্যা হচ্ছে এক্স, সংখ্যা প্রতীক হচ্ছে এক্স। আরও থাকতে পারে, ওয়াই থাকতে পারে, এক্স ওয়াই উভয় থাকতে পারে। তো আমি বললাম এক বা একাধিক সংখ্যা প্রতীক এক্স বা সংখ্যা প্রতীককে কোন চিহ্ন? যোগ, বিয়োগ, গুণ, ভাগ। এটা হচ্ছে প্রক্রিয়া প্রতীক। হ্যাঁ, এই প্রক্রিয়া প্রতীক দ্বারা ঘাত বা মূলদ চিহ্নের যে কোনো একটি অথবা একাধিকের সাহায্যে অর্থবোধক যেটি একটি অর্থবোধক বাক্য তৈরি করে সেটি হচ্ছে বীজগাণিতিক রাশি। তোমাদের বই দেওয়া আছে এখানে এক বা একাধিক সংখ্যা ও সংখ্যা নির্দেশক প্রতীককে যোগ, বিয়োগ, গুণ, ভাগ অথবা ঘাত বা মূলদ চিহ্নের যে কোনো একটি অথবা একাধিক সাহায্যে অর্থবহভাবে সংযুক্ত করলে যে নতুন সংখ্যা নির্দেশক প্রতীক পাওয়া যায়। তার মানে এটা হচ্ছে এক্স, এখানে একটা হচ্ছে সংখ্যা প্রতীক। এখানে আমি এটা দিতে পারি x + y, এটাও দুটি আছে একের অধিক। এটা কি হচ্ছে? এই যে প্রক্রিয়া প্রতীক যোগ, বিয়োগ, গুণ, ভাগ, যোগ আছে, এইটি দিয়ে কী করলো? একটি অর্থবহ নির্দেশক প্রতীক, এটি একটি অর্থসহ নির্দেশক প্রতীক তৈরি হলো। একে বলা হচ্ছে বীজগাণিতিক রাশি। তাহলে মেন কথা হচ্ছে বীজগাণিতিক রাশির মধ্যে কি থাকবে? প্রক্রিয়া প্রতীক অবশ্যই থাকবে, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এবং একটি সংখ্যা প্রতীক থাকবে, অর্থাৎ এক্স বা ওয়াই, মানে যেটা আমরা চলক বলবো। তাহলে সেটা নিয়ে যে নতুন একটা প্রতীক গঠিত হবে সেটা হচ্ছে বীজগাণিতিক রাশি। সংক্ষেপে শুধু রাশি বলা হয়। এখানে আমি যদি বলি 2x, এটাও কিন্তু রাশি। এখানে তোমরা বলতে পারো যে এখানে আবার সম্পর্ক প্রতীক কই আছে, প্রক্রিয়া প্রতীক কই আছে? এখানে কি আছে? 2 × x, এইভাবে এটা দেওয়া আছে, এই জন্য এটা হচ্ছে বীজগাণিতিক রাশি। আচ্ছা, এখন যাই চলক, ধ্রুবক ও বহুপদী। চলকটা কি? এই যে বীজগাণিতিক রাশির মধ্যে 2x + 3y, এখানে বীজগাণিতিক রাশি, এটা একটু বীজগাণিতিক রাশি আমরা বলতে পারবো, নিঃসন্দেহে বলতে পারবো। এই বীজগাণিতিক রাশির মধ্যে যে সংখ্যা প্রতীকগুলো থাকবে এক্স এবং ওয়াই, এগুলো হচ্ছে কি? এক্স এবং ওয়াই, এগুলোকে বলা হচ্ছে চলক। তোমাদের বইয়ের যে সংজ্ঞা দেওয়া আছে এখানে হচ্ছে যদি একটি প্রতীক একাধিক সদস্য বিশিষ্ট কোনো সংখ্যা সেটের যে কোনো অনির্ধারিত সদস্য নির্দেশ করে, তার মানে হচ্ছে আমি শুধু একটি দিয়ে আলোচনা করি, 2x + 3। এখানে একটা প্রতীক রয়েছে এক্স। এই এক্সটা কি হচ্ছে? একাধিক সদস্য বিশিষ্ট। এক্সের মান 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, ও একাধিক সদস্য বিশিষ্ট একটি সেটের কোনো নির্ধারণ করে দিল না যে x = 2 হবে, নির্ধারণ করা নেই। তো অনির্ধারিত সদস্য নির্দেশ করে, তবে ওই প্রতীকটিকে কী বলা হয়? চলক বলে। বুঝতে পারছো? আচ্ছা, অনির্ধারিত মানে হচ্ছে এক্সের মান নির্দিষ্ট করে বলা নেই যে এক্সের মান 2 বা এক্সের মান 3 বা এক্সের মান 4, এরকম বলা নেই। এক্সের মান অসংখ্য হতে পারে। আচ্ছা, এখন বলা হচ্ছে ধ্রুবক। যদি এই প্রতীকটি আমি বলি অনির্ধারিত একটি নির্দেশ করে, কিন্তু এই এক্সটি যদি নির্দিষ্টভাবে একটি মানকে নির্দেশ করে, তাহলে সেটাকে আমরা কি বলবো? ধ্রুবক বলবো। তখন এই এক্সের মান আমি ধরলাম যে x = কত? 2। তাহলে এখানে কত হবে? 2 × 2
প্লাস 3, এটা একটা কি হচ্ছে ধ্রুবক হয়ে যাচ্ছে, এটা কি একটা ধ্রুবক, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা চলক বুঝলাম, ধ্রুবক আর বহুপদী। বহুপদীটা হচ্ছে বীজগাণিতিক রাশির একটা বিশেষ রূপ। বীজগাণিতিক রাশি বিভিন্ন ধরনের হতে পারে। আমি যদি x প্লাস 3/x², এটা বীজগাণিতিক রাশি, কিন্তু এটা বহুপদী হতেও পারে, না হতে পারে। বহুপদী হতে গেলে কি হতে হবে, যে চলকগুলো থাকবে সেই চলকের মাত্রা ধনাত্মক হতে হবে। চলকের মাত্রা কখনো ঋণাত্মক হওয়া যাবে না। এখানে আসলে এটাকে লেখা যায় x প্লাস 3x⁻²। তাহলে এখানে x এর ঘাত কত, -2, x এর ঘাত হচ্ছে -2। এই -2টা কি, যা ঋণাত্মক। যদি কোনো বীজগাণিতিক রাশিতে চলকের ঘাত বা সূচক ঋণাত্মক হয়, তাহলে সেটি কি হবে না, বহুপদী হবে না। তাহলে বহুপদী হতে গেলে কি হতে হবে, যে চলকগুলো ব্যবহার করা হবে সেই চলকের মাত্রা বা ঘাতগুলো কী হবে, সবসময় ধনাত্মক হতে হবে। এটা হচ্ছে মেইন পয়েন্ট, বুঝতে পারছো? তাহলে আমরা সহজেই যে কোনো বীজগণিত রাশি দেখেই বুঝতে পারবো যে রাশিটি বহুপদী কিনা। এখন আমি লিখতে পারি এরকম যে x³ প্লাস 3x² মাইনাস 1, তাহলে এটা বহুপদী কিনা। এখানে 1 আছে, এখানে x এর পাওয়ার কত আছে, 0। তাহলে এখানে চলক হচ্ছে x, এই x এর প্রত্যেকটা পাওয়ার দেখো, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 0। তাহলে কি অঋণাত্মক, ঋণাত্মক নয়। তাহলে অঋণাত্মক যদি চলকের ঘাত হয়, তাহলে সেটাকে আমরা বলতে পারবো বহুপদী, বুঝতে পারছো? আবার এটা যদি এরকম হয়তো x³ মাইনাস 2x², তারপর হচ্ছে প্লাস 3x প্লাস 2। এখানে দেখো x এর যে চলকটা ব্যবহার করা হয়েছে x, সেই চলকের ঘাত হচ্ছে এখানে 3, এখানে -2, এখানে 1, এখানে কত 0। তাহলে এখানে সবগুলোতেই চারটি পদের মধ্যে 3টি পদে হচ্ছে চলকের ঘাত ধনাত্মক, মানে অঋণাত্মক, কিন্তু এখানে চলকের ঘাত ঋণাত্মক। এই ঋণাত্মক হওয়ার কারণেই এটা কি হবে না, বহুপদী হবে না, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমি সহজেই বহুপদী, এখন এটাকে বললাম এক চলক। এখন দ্বিজ চলকে যদি বহুপদী বলি, দুইটা চলক থাকবে, তাহলে কি x² প্লাস xy² প্লাস এখানে 3 দিতে পারে, সমস্যা নেই। এটা কি হচ্ছে বহুপদী, কারণ এখানে যে চলকগুলো ব্যবহার করেছে x এবং y, এগুলোর ঘাত অঋণাত্মক। এখানে 1, এখানে 1, বুঝতে পারছো? এটা হচ্ছে দুই চলক বিশিষ্ট বহুপদী। 3 চলক বিশিষ্ট হতে পারে। এখন আমি একটি এক চলক বিশিষ্ট বহুপদীটা লিখলাম হচ্ছে এখানে 2x³ মাইনাস 3x² প্লাস x মাইনাস 5। এটা কি বহুপদী? অবশ্যই, যেহেতু চলকের ঘাত অঋণাত্মক অর্থাৎ ধনাত্মক, সেহেতু এই বীজগণিত রাশিটাকে বলা যাবে বহুপদী। এখন এটি কয়টা চলক রয়েছে? একটা, সেটা হচ্ছে x চলকের বহুপদী। এখন এই যে বহুপদীটিতে x এর সর্বোচ্চ মাত্রা কত? এখানে x এর পাওয়ার হচ্ছে 1, এখানে 2, এখানে 3, আর এখানে তো আছে x এর পাওয়ার 0। তাহলে সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 3। তাহলে এটাকে আমরা কত ঘাত বিশিষ্ট বলতে পারবো? যে x চলকের ত্রিঘাত বিশিষ্ট একটি বহুপদী। আচ্ছা, যে পদে চলকের সর্বোচ্চ ঘাত থাকবে সেইটাকে কি বলবো আমরা? সেটাকে আমরা বলবো মানে গরিষ্ঠ মাত্রা। যে গরিষ্ঠ মাত্রা কত? 3। আর গরিষ্ঠ মাত্রা বিশিষ্ট পদটাকে আমরা বলবো মুখ্য পদ।
কি বলবো, মুখ্য পদ। তাহলে মুখ্য পদ আমার 2x³ এটা হচ্ছে আমার মুখ্য পদ। আর মুখ্য পদের সহগ, তো এই মুখ্য পদ হচ্ছে 2x³, তো এখানকার সহগকে এই 2টা হচ্ছে সহগ, তাহলে এটাকে আমরা 2টা কি হলো, মুখ্য সহগ। তাহলে আমরা এই 2টাকে আমরা বলতে পারবো মুখ্য সহগ। তাহলে এগুলো কেন বলতেছে না, এগুলোর দরকার নেই। তবে আমার দেখতে হবে গরিষ্ঠ মাত্রা কোথায় আছে, মানে সবচেয়ে বেশি মাত্রা কোথায় আছে চলকের, সেই পদটাকে আমরা বলবো মুখ্য পদ, আর সেই পদের সহগটাকে বলবো মুখ্য সহগ। এখন আরেকটা হচ্ছে সবচেয়ে কম মাত্রা বিশিষ্ট কোনটা, x এর পাওয়ার 0, তাহলে এটা হচ্ছে আমার সবচেয়ে কম মাত্রা বিশিষ্ট পদ। এই পদে যেটা থাকবে সেটাকে আমরা বলবো ধ্রুবক। বুঝতে পারছো? তাহলে এটাকে আমি কি বলতে পারবো, ধ্রুবক বলতে পারবো। এখন এটা হচ্ছে এক চলক বিশিষ্ট। দ্বিচলক বিশিষ্ট যদি এরকম হয়, সাপোজ হচ্ছে x² প্লাস x প্লাস y প্লাস 1, তাহলে এখানে এই পুরোটাতে দেখো এই দুইটাতে কিন্তু x এর পাওয়ার সবচেয়ে কম 0, তাহলে এটাকে আমি বলতে পারবো, এই পুরো দুইটা পদ মিলে যে পদটা হবে সেটাকে আমি বলতে পারবো ধ্রুবক পদ। বুঝতে পারছো? এখানে মুখ্য পদ হচ্ছে x², মুখ্য সহগ 2, মুখ্য সহগ 1 আছে, এই 2টা হচ্ছে তো পাওয়ার, গরিষ্ঠ পাওয়ার। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা যে কোনো বহুপদী থেকে মুখ্য সহগ, মুখ্য পদ, তারপর গরিষ্ঠ মাত্রা এগুলা বের করতে পারবো। কোথাও একটা জায়গায় লেখা আছে এরকম যে হচ্ছে লোড পার করা থাকতে পারে, যে এখানে x দিয়ে শুরু করলো প্লাস x² মাইনাস 2x6 প্লাস x3 x5 মাইনাস 10, এইটা একটা বহুপদী কিনা, এখানে সাজানো নাই, সমস্যা নেই, সাজালেও হবে না সাজালেও হবে। তো এইটা হচ্ছে একটি বহুপদী, কিন্তু এই কার বহুপদী, x চলকের বহুপদী। তো x চলকের বহুপদীর আদর্শ আকার যদি আমি লিখতে চাই, তাহলে আমার হচ্ছে যে সর্বোচ্চ যে পাওয়ারটা থাকবে সেই পাওয়ারটাকে সাজাইতে হবে। আমি এখানে প্লাসে দিলাম, তাহলে আমি এটা যদি আদর্শ আকার লিখি, আদর্শ আকারটা হচ্ছে কি 2x6, তারপরে পাওয়ার হচ্ছে 3x5, তারপরে x² প্লাস x মাইনাস 10। তাহলে আমার x এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে এখানে 6, তাহলে এই পদটা হচ্ছে আমার মুখ্য পদ, আর এই যে এই পদের সহগটা হচ্ছে আমার মুখ্য সহগ, আর ধ্রুবক পদ হচ্ছে -10। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমি এখান থেকে লিখতে পারবো মুখ্য পদ 2x⁶, মুখ্য সহগ 2, ধ্রুবক পদ -10, আর এটা হচ্ছে মাত্রা, কত মাত্রা হচ্ছে 6। বুঝতে পারছো? এই চারটা জিনিস আমরা যে কোনো বহুপদী থেকে বের করে নিতে পারবো এবং আদর্শ আকার করতে পারবো। আদর্শ আকারটা হচ্ছে চলকের সর্বোচ্চ ঘাত থেকে আস্তে আস্তে ক্রমান্বয়ে কমতে থাকবে। ক্রমান্বয়ে কমানিয়ে যে আমরা সাজিয়ে নতুন একটা বহুপদী পাবো, সেই বহুপদীটাই হচ্ছে আদর্শ আকার। আচ্ছা, তোমাদেরও প্রশ্ন আছে যে x চলকের আদর্শ আকার নির্ণয় করো বা y চলকের আদর্শ আকার বহুপদী নির্ণয় করো, এটা তোমরা বের করতে পারবে। আচ্ছা, এরপরে আসি আমি তোমাদের এই যে 40 পেজে কিছু কাজ দেওয়া আছে, কোনটি বহুপদী কোনটি বহুপদী নয়, এগুলো তোমরা এমনিতে বুঝতে পারবে। কি বললাম এখন? হ্যাঁ, এখন যদি এরকম হয় যে একটা হচ্ছে x² প্লাস x মাইনাস 1, এটা বহুপদী কিনা? আসলে এটা তো x এর পাওয়ার তো 2 আছে, এখানে x এর পাওয়ার আসলে কি রুট, মানে আমরা কি লিখতে পারি হাফ, তাহলে x এর পাওয়ার হচ্ছে হাফ মাইনাস 1। এখানে দেখো তো x এর পাওয়ার ঋণাত্মক, x এর পাওয়ার ঋণাত্মক না, এই জন্য এটাকে আমি লিখতে পারবো বহুপদী। কিন্তু কোথাও যদি এরকম থাকে যে x² ভাগ
রুট এক্স প্লাস 1, বা এই যে এখানে যদি এরকম থাকে যে এস স্কোয়ার প্লাস 1 ভাগ রুট এক্স প্লাস 1, এক্ষেত্রে এটা কি, এক্ষেত্রে এটা বহুপদী হবে কি না? এখন দেখো এক্স স্কোয়ার এটাকে কনভার্ট করলে কি হয়, 1 ভাগ এক্সের পাওয়ার হাফ প্লাস 1। এখন পর্যন্ত কিন্তু আমি বলতে পারতেছি না যে এক্সের পাওয়ার ধনাত্মক না ঋণাত্মক। এখানে কনভার্ট করলে এক্স স্কোয়ার প্লাস, এটাকে যদি আমি উল্টাই লিখি তাহলে কী হবে, এক্সের পাওয়ার -2 হয়ে যাবে প্লাস 1। তাহলে এখানে যে চলক এক্স আছে, এক্সের পাওয়ার কত, ঋণাত্মক, এর জন্য কি হবে, এইটা বহুপদী হবে না। এটা যদি বহুপদী হবে না, অবশ্যই এটা কি হবে না, বহুপদী হবে না। বুঝতে পারছো? আচ্ছা, কোনো এক জায়গায় দেওয়া আছে এইরকম যে x5 মাইনাস এক্স কিউব প্লাস 3x মাইনাস 1, এটা বহুপদী কিনা। এখন তোমরা যদি করতে চাও এইরকম যে x5 ইন্টু এক্সের পাওয়ার -3, আসলে এটা কিন্তু না, এরকম প্লাস 3x মাইনাস 1, হ্যাঁ এই পদ থেকে এই পদে আসা যায়, কিন্তু এই পদটা কি পুরোপুরি লেখা হলো, হয়নি। এই পদটা পুরোপুরি, এখানে পুরোপুরি লিখতে গেলে এখান থেকে যদি আমি আসতে চাই তাহলে হচ্ছে এক্সের পাওয়ার, আমরা জানি যে ভিত্তি যদি একই হয় তাহলে পাওয়ারগুলো যোগ হয় গুণের ক্ষেত্রে, তাহলে এখানে গুণ আছে, তাহলে কি হবে, যোগ -3x মাইনাস 1। এখান থেকে আমি লিখতে পারবো হচ্ছে এক্সের, তাহলে এখানে কত আসবে, 2 আসবে প্লাস 3x মাইনাস 1। এইটা যেহেতু বহুপদী, অতএব এইটাও বহুপদী হবে। বুঝে গেছে? আচ্ছা, এটা হচ্ছে এক চলকের, দুই চলকের, আমি বল দিই তিন চলকের। তিন চলকে মনে করো যে এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার জেড প্লাস জেড স্কোয়ার এক্স, এটা হচ্ছে তিন চলক বিশিষ্ট বহুপদী। এক্স এবং ওয়াই, এক্স ওয়াই জেড তিনটি চলক আছে, এই তিন চলকের বহুপদী। এখন বলা হচ্ছে যে এখানে এক্সের চলকের বহুপদী আদর্শ আকার কী হবে, যদি এক্সের বলি তাহলে হবে এক্স স্কোয়ার ওয়াই প্লাস জেড স্কোয়ার এক্স প্লাস ওয়াই স্কোয়ার জেড। এটা হচ্ছে আমার মুখ্য পদ, মুখ্য সহগ ওয়াই, আর এই যে এটা যে আসলো এটা হচ্ছে ধ্রুবক পদ। যখন চলক নির্দিষ্ট করে বলা হবে এক্স চলকের, তখন যেখানে এক্স থাকবে না সেটা পুরোটাই কী হবে, ধ্রুবক হয়ে যাবে। বুঝা গেছে? আচ্ছা, এই যে গ নম্বরে আছে এক্স চলকের বহুপদী আদর্শ আকারে বর্ণনা করো এবং এক্স চলকের বহুপদী রূপে এর মাত্রা, মুখ্য সহগ ও ধ্রুবক পদ নির্ণয় করো। যেমন তোমাদের আছে গয়ের, কাজের গয়ের একটা অঙ্ক যে 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস প্লাস এক্স মাইনাস 3, এটা তো আমরা নিঃসন্দেহে বলতে পারবো যেটা বহুপদী, কারণ এখানে এক্স এবং ওয়াই আছে যার ঘাত সবসময় ধনাত্মক। এখানে তাহলে 3 কার বলছে, এক্স চলক আদর্শ রূপ, আদর্শ রূপ কিন্তু হয়নি, এরপরে এক্সটা আসার কথা, কিন্তু এখানে ওয়াই স্কোয়ার পদটা এসে গেছে, তাহলে আদর্শ রূপটা হচ্ছে 3x স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 3। এখানে যদি আমি আরেকটা লাইন লিখি যে 3, আচ্ছা লিখলেও না লিখলেও সমস্যা নেই, তাহলে কি বলতে বলছে, মাত্রা, তাহলে মাত্রা কত, মাত্রা হচ্ছে 2, মুখ্য সহগ 3, মুখ্য পদ 3x স্কোয়ার, আর ধ্রুবক পদ, ধ্রুবক পদ হচ্ছে এই পুরোটাই, তো ধ্রুবক পদ মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 3, এই পুরোটাই হচ্ছে ধ্রুবক পদ। বুঝতে পারছো? আচ্ছা, এখন যে উদাহরণ একে যেটি আছে সেটা সহজ, তোমরা জেনারেল ম্যাথেই করছো, যে কোনো একটি ফাংশন এরকম দেওয়া আছে যে পি অফ এক্স ইকুয়াল, ছোটো করে লিখে এক্স প্লাস 2 সাপোজ, তাহলে পি অফ -1 কী হবে,
অর্থাৎ এখানে সব কিছু আছে, পি এর সঙ্গে এক্স ছিল, তাহলে পি এর সঙ্গে এখানে -1, তাহলে এখানে এক্স এর মানটা কত -1, তাহলে এখানে যেহেতু এক্স এর জায়গায় কী হবে -1 হবে +2 হবে, তাহলে হচ্ছে +1। বুঝতে পারছো? এই জিনিসগুলো খুব সহজ। যে এখানে মানে দেখি, এখানে যদি আমি বলি -2, তাহলে এখানে হবে -2, তাই আনসার আসবে 0। এখন যদি বলি আমি এখানে 3, তাহলে এখানে যেহেতু এক্স আছে, এই যে এক্স, তাহলে এক্সের যা কী হবে 3 হবে, সেক্ষেত্রে অ্যান্সার হবে 5। বুঝতে পারছো? আচ্ছা, এরপরে আমরা কিছু সূত্রে যাব, বহুপদীর গুণফল এবং ভাগফল। বহুপদীর গুণফল এবং ভাগফল এমনিতে করা যায়। যে অভেদ, তাহলে অভেদটা কি? অভেদটা আমাদেরকে জানতে হবে। যদি দুইটি বহুপদী কি হতে হবে? বহুপদী হতে হবে। যদি দুইটি বহুপদী দুইটি বহুপদী পরস্পর সমান হয়, আমি ধরলাম a প্লাস বি, এটা একটা অবশ্যই বহুপদী হবে। আর একটা দিলাম স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা একটা বহুপদী, এটা একটা বহুপদী। কয় চলক বিশিষ্ট? 2 চলক। এটা হচ্ছে এ বি চলক, এখানে হচ্ছে এ বি চলক। এই যে দুইটি বহুপদী যদি পরস্পর কি হয়? সমান হয়। হ্যাঁ, এখানে এ আর বির মান যেখানে বসাও, এখানে এ বির মান যেটাই বসাও, কী হবে? সবগুলো পরস্পর সমান হবে। তাহলে এই যে পুরোটাকে কি বলা হচ্ছে? একটা অভেদ বলা হচ্ছে। এটা কি? অভেদ। তাহলে অভেদ হওয়ার শর্ত কি? যে অভেদে ইকুয়াল চিহ্ন থাকবে এবং দুইটি বহুপদী থাকবে এবং বহুপদীগুলো পরস্পর কী হতে হবে? সমান হতে হবে। আমি লিখলাম x + 2 ইকুয়াল হচ্ছে y - 1, তাহলে এটা বহুপদী হবে না। এখানে দুইটি কি আছে? বহুপদী, এটা বহুপদী, এই বহুপদী সমান হবে না। কারণ x এর মানে আমি নিজে ইচ্ছে মতো ধরতে পারবো, y এর মানে নিজে ইচ্ছে মতো ধরতে পারবো। কিন্তু আমি যদি এখানে x এ দিই তাহলেও সমান হবে না, কারণ এখানে যদি x এর মান যদি 1 হয়, x ইকুয়াল যদি 1 হয়, তাহলে কি লেখা যাবে? এখানে x এর মান 1 + 2, এখানে হবে 1 - 1, এখানে হবে 3 = 0। এটা তো সমান নয়। কিন্তু এখানে আমি ধরে নিলাম যে a ইকুয়াল হচ্ছে 1, b ইকুয়াল হচ্ছে 2, তাহলে এখানে কি আসবে? এখানে আসবে হচ্ছে 1 + 2, তারপর স্কোয়ার, এখানে 1a² প্লাস 2 × 1 × 2 প্লাস 2 এর উপর স্কোয়ার, তাহলে এখানে হবে 3 এর উপর স্কোয়ার, 1 + 4 + 4, তাহলে এইদিকে আসবে 9 = 9, উভয় পাশে সমান হয়ে যাচ্ছে। তো এ বি মান যেটাই বসাও না কেন, তাহলে উভয় পাশে সমান আসবে, এই জন্য এটাকে বলা হচ্ছে অভেদ। আমাদের গণিতে যতগুলো সূত্র আছে, সেই সূত্রগুলো সবগুলোই হচ্ছে অভেদ। মনে রাখবে যে যতগুলো বীজগণিতিক সূত্র রয়েছে, সব সূত্রই হচ্ছে অভেদ। ত্রিকোণমিতিক সূত্রগুলো অভেদ। মানে যত সূত্র আছে, যে বীজগণিতিক বহুপদীর মাধ্যমে যেগুলো সূত্র রয়েছে, সেই সূত্রগুলো সবগুলো হচ্ছে অভেদ। বুঝতে পারছো? আচ্ছা, এখন ভাগশেষ ও উৎপাদক উপপাদ্য। ভাগশেষ ও উৎপাদক উপপাদ্যটা কি? আমরা তো পাটিগণিতে ভাগশেষ জানি, কীভাবে ভাগ করার ফলে যেটা অবশিষ্ট থাকে সেটা হচ্ছে ভাগশেষ। আর উৎপাদক উপপাদ্য, উৎপাদক কি? কোনো সংখ্যা বা রাশিকে যে সংখ্যা বা রাশি দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায়, সেই সংখ্যাগুলোই হচ্ছে ওই প্রদত্ত সংখ্যার উৎপাদক। তো ভাগশেষ উপপাদ্য কোনটা? ভাগশেষ উপপাদ্য হচ্ছে, আমি একটা ধরলাম p(x), একটা হচ্ছে এখানে একটা বীজগণিতিক রাশি, বা এই রাশিটা কি কেমন হতে হবে? বহুপদী হতে হবে। তাহলে p(x) একটা বহুপদী, আর এ একটা সংখ্যা, তাহলে এটা একটা বহুপদী, এ যে কোনো একটি সংখ্যা। যদি এই p(x) কে, অর্থাৎ এখানে চলককে
এক্স এক্স চলকের বহুপদী, তাহলে আমি পি অফ এক্সকে যদি এক্স মাইনাস এ দ্বারা ভাগ করি, এ একটা যে কোনো সংখ্যা, তাহলে ওই বহুপদীটিকে এক্স মাইনাস এ দ্বারা যদি ভাগ করি তাহলে ভাগশেষ কি হবে? তাহলে এই ভাগশেষটা হবে পি অফ এ। বুঝা গেছে? তাহলে পি অফ এক্স মানে এক্স এর একটি বহুপদীকে যে কোনো সংখ্যা এ একটি যে কোনো সংখ্যা পি অফ এক্সকে এক্স মাইনাস এ দ্বারা যদি ভাগ করি তাহলে ভাগশেষ পি অফ এ। আমি একটা উদাহরণ দিই। মনে করো যে পি অফ এক্স ইকুয়াল হচ্ছে 2x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1, আর তাহলে হচ্ছে পি অফ এক্স এটা। এখন এর মান হচ্ছে তুললাম আমি 1, তাহলে আমাকে কি করতে হবে? এই পি অফ এক্সকে এক্স মাইনাস 1 দ্বারা ভাগ করতে হবে। অর্থাৎ আমি যদি সরাসরি করি, এটাকে যদি অন্যভাবে লিখে দেয় এক্স মাইনাস 1, এটা দ্বারা কাকে ভাগ করবো? 2x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1, তাহলে ভাগশেষ কত হবে? আমাকে এইভাবে করে দেখতে হবে। কিন্তু এইভাবে করে দেখলে সময় চলে যাবে। তাহলে আমি যদি ভাগশেষ উপাত্তের মাধ্যমে করি তাহলে পি অফ কি বলছে যে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করতে হবে। অর্থাৎ তাহলে এর মান কত হচ্ছে? এক্স মাইনাস 1 হয়েছিল, এর মান 1। এখানে যেটা বলছে যে এক্স ইকুয়াল কত? এ ইকুয়াল হচ্ছে 1, তাহলে পি অফ 1 তাহলে 1 স্কোয়ার প্লাস মাইনাস 1, তাহলে এটা 0, তাহলে 2, তাহলে ভাগশেষ হবে 2। দেখি এইভাবে করলে ভাগশেষ 2 হয় কি না। তাহলে হচ্ছে 2x, তাহলে 2x স্কোয়ার মাইনাস 2x, তাহলে আমাকে অবশ্যই আমরা জানি বিয়োগ করতে হয়, বিয়োগ করলে এটা বাদ যায়। তাহলে 2x 3x, আর এখানে মাইনাস 1, তাহলে 3 মিলাতে গেলে মাইনাস প্লাস 3 লাগবে, তাহলে 3x প্লাস মাইনাস 3, তো মাইনাস যে প্লাস, এটা বাদ যায়, কী থাকে? 2, তাহলে ভাগশেষ 2। এইভাবে 2 আসলো, এইভাবে 2 আসলো। বুঝতে পারছো? এটা হচ্ছে ভাগশেষ উপপাদ্য। অর্থাৎ পি অফ এক্স এক্সের বহুপদীকে যদি আমি যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করে দেই তাহলে সে ভাগশেষটা পি অফ এ হবে। এটাকে যদি আমি ভাগ করি যে এক্স মাইনাস বি দ্বারা যদি ভাগ করি তাহলে ভাগশেষটা কি হবে? পি অফ বি। বুঝতে পারছো? তাহলে এভাবে আমরা ভাগশেষ খুব সহজেই, এভাবে না করে এইভাবে তাড়াতাড়ি বের করতে পারবো, খুব সহজেই অঙ্কগুলো করতে পারবো। তো আজ এ পর্যন্তই। তোমরা সবাই বাসায় ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস শেষ করতেছি। নমস্কার।